রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আর কিছুদিন পরই 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম শুরু হতে যাচ্ছে। আপনারা যারা স্বল্প সময়ে এই সাবজেক্টটিতে ভালো ফলাফল করতে চান, আজকের ক্লাসটি তাদের জন্য। আজকে আমরা আপনাদেরকে একটা স্টাডি প্ল্যান দেখাবো, যেখানে বলা হয়েছে যে থিওরির জন্য আপনারা কোন কোন মডিউলগুলো পড়বেন এবং কোন কোন মডিউল থেকে আপনাদেরকে ম্যাথ করতে হবে, এবং প্রতিটি মডিউল ভিত্তিক আপনাদেরকে এখানে শর্ট সাজেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করছি আপনারা উপকৃত হবেন। দেখেন, আইবিবি থেকে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের যে সিলেবাস দেওয়া হয়েছে, সেখানে এ থেকে শুরু করে জি পর্যন্ত টোটাল 7টি মডিউলের কথা বলা হয়েছে। এখন এই 7টি মডিউল থেকে আমরা থিওরির জন্য কোন কোন মডিউল পড়ব একটু লক্ষ্য করেন। মডিউল সি থেকে 2 সেট কোশ্চেন আসবে এবং মডিউল এফ থেকে আরও 2 সেট কোশ্চেন আসবে। তাহলে কি বোঝা যাচ্ছে? দেখেন, মডিউল সি এবং এফ এই দুইটা মডিউল পড়লে আমরা 4 সেট কোশ্চেন কমন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপর যে বাকি যে 5টি মডিউল, সেখানে একটু লক্ষ্য করেন। মডিউল এ, বি, ডি, ই এবং জি এর প্রতিটি থেকে আরও 1 সেট করে কোশ্চেন থাকবে, অর্থাৎ এই 5টি মডিউল থেকে আমরা আরও 5 সেট কোশ্চেন পাচ্ছি। তাহলে টোটাল কোশ্চেন দাঁড়াচ্ছে কয় সেট? 9 সেট, এবং শর্ট নোটস থাকবে আরও 1 সেট। ঠিক আছে, এই টোটাল 10 সেট কোশ্চেন থাকবে। এখান থেকে আমাদেরকে অ্যান্সার করতে হবে কয় সেট? 5 সেট কোশ্চেন। এখন দেখেন, ম্যাথের জন্য আমাদেরকে কোন কোন মডিউলগুলো ফলো করতে হবে। দেখেন, মডিউল ই এর রেট সেন্সিটিভ গ্যাপ অ্যানালাইসিস, ডিউরেশন গ্যাপ অ্যানালাইসিস, এখান থেকে ম্যাথ থাকতে পারে। এরপর দেখেন, মডিউল জি থেকে কম্পোনেন্টস অফ ক্যাপিটাল, রিস্ক ওয়েটেড অ্যাসেটস, নেট স্টেবল ফান্ডিং রেশিও, লিকুইডিটি কাভারেজ রেশিও, লেভারেজ রেশিওর ম্যাথও চলে আসতে পারে। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার কোন কোন মডিউলগুলো পড়া উচিত? দেখেন, আমাদের সবার জন্য মডিউল সি এবং মডিউল এফ কম্পালসারি, এই দুটা মডিউল আমাদেরকে পড়তেই হবে। এর পাশাপাশি আমরা যারা ম্যাথ করতে কমফোর্টেবল ফিল করি, তারা ই এবং জি এই দুটা মডিউল পড়ে ফেলতে পারি। অর্থাৎ যারা আমরা ম্যাথ করতে পছন্দ করি, তাদের জন্য সি, এফ এর পাশাপাশি মডিউল ইজি, অর্থাৎ এই 4টি মডিউলই আমরা পড়ে ফেলতে পারি। অর্থাৎ যারা আমরা ম্যাথ করতে পছন্দ করি, তারা মডিউল সি, এফ, ই এবং জি পড়ে ফেলব। আর আমরা যারা ম্যাথ করতে কমফোর্টেবল ফিল করি না, তারা মডিউল সি, এফ, ডি এই 3টা মডিউলের পাশাপাশি এ এবং বি থেকে আরও একটি মডিউল পড়ে ফেলতে পারি। এই 4টি মডিউল পড়ে ফেললে ইনশাআল্লাহ আমরা পরীক্ষায় ভালো করতে পারবো। আজকে আমরা দেখব থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য প্রতিটি মডিউলে কোন কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর ম্যাথের জন্য মডিউল ই এবং মডিউল জি থেকে যে প্রবলেমগুলো আসতে পারে, সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। মডিউল সি এবং মডিউল এফ এই দুইটা মডিউল থেকে মিনিমাম 2 সেট করে কোশ্চেন হবে, আর বেশিও হতে পারে। যেমন গত 96তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামে মডিউল সি থেকে 2 সেট কোশ্চেন হয়েছিল এবং মডিউল এফ থেকে 3 সেট কোশ্চেন হয়েছিল। ঠিক আছে, এই জন্য এই মডিউল দুটি থেকে কোন টপিকস বাদ দেওয়ার সুযোগ নেই। এরপরও আমরা দেখব যে কোন টপিকগুলো আমাদেরকে মাস্ট পড়তেই হবে। দেখেন, মডিউল সি থেকে আমাদেরকে যেগুলো পড়তে হবে: এলিমেন্টস অফ সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট, ক্রাইটেরিয়া অফ সাউন্ড রিস্ক ম্যানেজমেন্ট। এরপরে দেখেন 3 নম্বরে কী বলা হচ্ছে: রোল অফ ব্যাংক সুপারভাইজার অ্যান্ড রেগুলেটর বোর্ড ওভারসিং রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, 4 নম্বরে আমাদেরকে পড়তে হবে বোর্ড অফ ডিরেক্টরসদের যে রোল আছে সেগুলো। 5 নম্বরে কী বলা হয়েছে দেখেন: বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট কমিটির যে রোল এবং ফাংশন আছে সেগুলো পড়ে নেবেন। 6 নম্বরে যেটা বলা হয়েছে, চিফ রিস্ক অফিসার, ওনার যে রেসপন্সিবিলিটি, ওনার যে ফাংশন যেগুলো আছে, এগুলো পড়ে ফেলবেন। 7 নম্বর কী বলা হয়েছে দেখেন: রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের যে রোল এবং ফাংশনগুলো আছে সেগুলো পড়তে বলা হয়েছে। 8 নম্বরে বলা হয়েছে দ্য রেসপন্সিবিলিটিস অফ অডিট কমিটি অ্যান্ড ইন্টারনাল অডিটর। অডিট কমিটি এবং ইন্টারনাল অডিটরদের যে রেসপন্সিবিলিটি আছে সেগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে, 9 নম্বর কী বলা হয়েছে দেখেন: এক্সটার্নাল স্টেক হোল্ডার্স অ্যান্ড দেয়ার রোলস। এক্সটার্নাল স্টেক হোল্ডার কারা এবং তাদের যে রোলগুলো সেগুলো পড়ে ফেলবেন। এবং ফাইনালি রিস্ক ম্যানেজমেন্ট চেকলিস্ট থেকে
রিস্ক আর্কিটেকচার এবং রিস্ক স্ট্র্যাটেজি, এই দুটা টপিকস পড়ে ফেলবেন। এরপর দেখেন মডিউল এফ থেকে আমাদেরকে কী কী পড়তে হবে। শুরুতে কি বলা হয়েছে দেখেন, কি এলিমেন্টস অফ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের যে কি এলিমেন্টস যেগুলো আছে সেগুলো সম্পর্কে পড়ে ফেলবেন। তারপরে বোর্ড অফ ডিরেক্টরস, সিনিয়র ম্যানেজমেন্ট, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির যে রোলস আছে সেগুলো পড়ে ফেলবেন। এরপর কি বলা আছে, অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট, অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটি, ঠিক আছে। 5 নাম্বার কি বলা হয়েছে দেখেন, ট্রেড বেসড মানি লন্ডারিং। এই ট্রেড বেসড মানি লন্ডারিং থেকে গত পরীক্ষাতেও কোশ্চেন হয়েছিল। ট্রেড বেসড মানি লন্ডারিংয়ের যে বিভিন্ন কেস স্টাডি যেগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন। এরপর কি বলা হয়েছে দেখেন, ফাংশনস অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ আইসিসির যে বিভিন্ন ধরনের যে ফাংশনসগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি রিস্ক ম্যানেজমেন্ট কমিটির যে ভূমিকা, সাইবার থ্রেটের এগেনস্টে যে তাদের যে ভূমিকা সেগুলো পড়ে ফেলবেন। এবং ফাইনালি এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্টের যে বিভিন্ন ধরনের ফাংশনস আছে সেগুলোও পড়ে ফেলবেন। এবার আমরা দেখব মডিউল এ থেকে কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ। শুরুতে যেটা দেওয়া আছে রিস্ক কালচার। এখন এই রিস্ক কালচার থেকে যে টপিক্সটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিস্ক কালচারকে ম্যানেজ করার জন্য যে প্রসেসটি ফলো করা হয় সেটি। এরপরে কি দেওয়া আছে দেখেন, রিস্ক অ্যাপিটাইট। রিস্ক অ্যাপিটাইটের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এর অবজেক্টিভগুলো। এর পাশাপাশি রিস্ক অ্যাপিটাইট এবং রিস্ক টলারেন্সের মধ্যে যে পার্থক্যগুলো দেওয়া আছে সেগুলো পড়ে ফেলবেন। এরপরে কি দেওয়া আছে দেখেন, ক্যাটাগরিজ অফ রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক। রিস্ক ম্যানেজমেন্ট টেকনিকের যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে সেগুলো পড়ে ফেলবেন। এরপরে কি দেওয়া আছে দেখেন, রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্টের যে কমন যে মেথডগুলো আছে এই মেথডগুলো সম্পর্কে ভালোভাবে পড়ে ফেলবেন। ফাইনালি যেটা দেওয়া আছে, স্কোপ অ্যান্ড কনসেপ্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট। এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট থেকে যে টপিকসটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। এরপরে দেখেন মডিউল বিতে যে টপিকসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস কী এবং এটা ব্যাংকে কীভাবে কাজ করে এগুলো পড়ে নেবেন। এরপরে কি বলা হয়েছে দেখেন, রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক, অর্থাৎ রিস্ককে অ্যাসেস করার জন্য যে টেকনিকগুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলোর কথা এখানে বলা হয়েছে। এবং মডিউল বিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা হচ্ছে কি রিস্ক ইন্ডিকেটর, KRI। রিস্ককে মনিটর অথবা ম্যানেজ করতে কোনো একটা অর্গানাইজেশনকে KRI কীভাবে হেল্প করে সেগুলো পড়ে নেবেন। এরপরে যে টপিক্সের কথা বলা হয়েছে দেখেন, রিস্ক রেজিস্টার এবং রিস্ক রেটিং। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স। এখন রিস্ক রেজিস্টার, রিস্ক এক্সপোজারকে ট্র্যাক এবং ম্যানেজ করতে রিস্ক রেজিস্টারকে কীভাবে ব্যবহার করা হয় এটা পড়ে নেবেন। 5 নম্বরে দেখেন যে টপিক্সের কথা বলা হয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরাইজেশন অফ রিস্ক, অর্থাৎ রিস্ককে যে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেই ক্যাটাগরিগুলো সম্পর্কে এখানে বলা হয়েছে। মডিউল বি থেকে সর্বশেষ যে টপিক্সটি পড়তে হবে সেটা হচ্ছে রিস্ক লাইকলিহুড। রিস্ক লাইকলিহুড কী এবং রিস্ক ম্যানেজমেন্টে এটা সিগনিফিকেন্ট কেন, এই টপিকগুলো পড়ে নেবেন। এরপরে যে মডিউলটি আছে সেটা হচ্ছে মডিউল ডি। এটি আরও একটি গুরুত্বপূর্ণ মডিউল। এখান থেকে একটি কোশ্চেন তো থাকবে, দুটিও থাকতে পারে। দেখেন মডিউল ডি এ গুরুত্বপূর্ণ টপিকস কোনগুলো, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ইন ব্যাঙ্কিং সেক্টর, অর্থাৎ অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট কী এবং বাংলাদেশের ব্যাংক এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর জন্য অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ কেন। এরপরে কি বলা হয়েছে দেখেন, কি কম্পোনেন্টস অফ অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের যে কী কম্পোনেন্টসগুলো আছে সেই সম্পর্কে জেনে নেবেন। 3 নম্বরে যেটা বলা হয়েছে 3 লাইন্স অফ ডিফেন্স মডেল, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক্স। এই 3 লাইন্স অফ ডিফেন্স মডেল বাংলাদেশের ব্যাংক এবং অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে এগুলোকে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট করতে কিভাবে হেল্প করে থাকে এই সম্পর্কে জেনে নেবেন। 4 নম্বর যে টপিকটা আছে সেটা হচ্ছে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। 5 নম্বরে কি বলা হয়েছে দেখেন, অপারেশনাল রিস্ক মেজারমেন্ট টেকনিক। এবং 6 নম্বর যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে চ্যালেঞ্জেস ফেসড বাই ব্যাংকস ইন বাংলাদেশ ইন ম্যানেজিং অপারেশনাল রিস্ক, অর্থাৎ অপারেশনাল রিস্ক ম্যানেজ করতে বাংলাদেশের ব্যাংকগুলো যে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সে সম্পর্কে জেনে নেবেন। মডিউল ই এর গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে কম্পোনেন্টস অফ ERM ফ্রেমওয়ার্ক, অর্থাৎ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো সম্পর্কে জেনে নেবেন। এর পরের যে টপিক্সটা সেটা হচ্ছে স্টেপস অফ ERM ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করতে যে স্টেপগুলো ফলো করতে হয়
সেগুলো সম্পর্কে ডিটেলসে জেনে নেবেন। 3 নাম্বার যে টপিক্সটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, টেকনিক্স ফর স্ট্রেস টেস্টিং। অর্থাৎ স্ট্রেস টেস্টিং করতে কী কী টেকনিক ফলো করা হয়, কী কী স্ট্র্যাটেজি ফলো করা হয়, সেসবগুলো সম্পর্কে জেনে নেবেন। এবং স্ট্রেস টেস্টিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ যে কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে পটেনশিয়াল রিস্ক আইডেন্টিফাই করতে স্ট্রেস টেস্টিং কীভাবে ইফেক্টিভলি ইউজ করতে হবে এই সম্পর্কে জেনে নেবেন। এরপরে যে দুটো টপিক্স দেওয়া আছে, রেট সেন্সিটিভ গ্যাপ অ্যানালাইসিস এবং ডিউরেশন গ্যাপ অ্যানালাইসিস, এই দুটো টপিক্সের বেসিক নলেজ নেওয়ার পাশাপাশি এখান থেকে ম্যাথ আসতে পারে, সেই ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারেন। মডিউল জি এর গুরুত্বপূর্ণ টপিকসগুলো কী কী দেখেন। পিলার্স অফ ব্যাসেল 3, 2 নাম্বার কী বলা হয়েছে, সাস্টেনেবিলিটি অফ ক্যাপিটাল আন্ডার দ্য ব্যাসেল ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। এরপরে 3 নাম্বার কী দেওয়া আছে দেখেন, কম্পোনেন্টস অফ ক্যাপিটাল, অর্থাৎ ব্যাসেল ক্যাপিটাল ফ্রেমওয়ার্কে ক্যাপিটালের যে কম্পোনেন্টগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেবেন। এবং লিমিটস, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ ক্যাপিটাল রেশিও, এবং ব্যাসেল ক্যাপিটাল ফ্রেমওয়ার্কে ক্যাপিটাল রেশিওর যে ম্যাক্সিমা এবং মিনিমা নির্ধারণ করা হয়েছে সেগুলো সম্পর্কে জেনে নেবেন। 4 নাম্বার কী দেওয়া আছে দেখেন, মেজারমেন্ট অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, রিস্ক ওয়েটেড অ্যাসেট কীভাবে মেজার করা হয় এই সম্পর্কে ডিটেলসে জেনে নেবেন। ইন্টারেস্ট রেট রিস্ক ইন দ্য ব্যাঙ্কিং বুক, IRRBB, এই সম্পর্কে জেনে নেবেন। এবং 6 নম্বরের যে টপিক এটাও খুবই গুরুত্বপূর্ণ, প্রিপারেশন অফ ICAAP ডকুমেন্টস ফর ডিটারমিনেশন অফ ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, অর্থাৎ ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ডিটারমিন করার জন্য ICAAP ডকুমেন্ট কীভাবে প্রিপেয়ার করতে হয় এই সম্পর্কে জেনে নেবেন। এবং 7 নম্বরের যে টপিকসগুলো, LCR অর্থাৎ লিকুইডিটি কাভারেজ রেশিও, NSFR নেট স্টেবল ফান্ডিং রেশিও এবং লেভারেজ রেশিও, এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম হিসেবেও আসতে পারে, একই সাথে এগুলো শর্ট নোটস হিসেবেও চলে আসতে পারে। ভিউয়ার্স, আজকের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।